সাইবার স্পেসেও নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম। জিএম কাদেরের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আমরা আনন্দিত, বলছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো, জটিল যুদ্ধবিরতি টিকবে তো? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাইবার স্পেসেও নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও দলটি এতদিন তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল সাইবার স্পেস ব্যবহারের মাধ্যমে। এবার সেটিও বন্ধ করে দিল অন্তর্বর্তী সরকার। সাইবার স্পেসেও নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের সকল কার্যক্রম। উপদেষ্টা আসিফ তার ফেসবুকে লেখেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আন্দোলনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে ফ্যাসিবাদ বিরোধী তীব্র আন্দোলনের মুখে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার। এবার সাইবার স্পেস ব্যবহারে নিষিদ্ধ হলো দলটি। জিএম কাদেরের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি? জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত জানতে কি তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। পোস্টে হান্নান মাসুদ লেখেন, হে ইন্টারিম দিল্লির গোলাম জিএম কাদেরের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি? পরে আবার ছাত্র জনতার প্রতিরোধকে মব বলতে যাইয়েন না। এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ। দলটি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিবন্ধন বাতিল চেয়ে লিখিত অভিযোগ দেবে। জাতীয় পার্টি 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোট গঠন করে। এরপর 2014, 18 ও 2024 সালে বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিতে বিরোধী দল হিসেবে সংসদে যায় দলটি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত, বলছেন ফখরুল। বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী সরকারের সাথে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সাথে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি। এতে আমরা আনন্দিত, বলেন মির্জা ফখরুল। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, চলতি বছরের 10 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়া নিয়ে আসার দাবি জানিয়েছিলাম। গত 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে সর্বশেষ সাক্ষাৎকালেও তার হাতে দেওয়া পত্রে আমরা পতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সাথে যারা যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার দাবি জানিয়েছি। বিএনপি মহাসচিব আরো বলেন, আলোচনায় আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আইনি প্রক্রিয়াতে ফ্যাসিবাদ দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব উচিত। বিভিন্ন সভা সমাবেশে ও আলোচনায় আমরা আমাদের এসব দাবি বারবার উত্থাপন করেছি। উল্লেখযোগ্য যে আমরা প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বলেও বিগত ফ্যাসিবাদী সরকার পতনের আগ মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল বিএনপি। আমরা আনন্দিত যে বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সাথে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সাথে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি। তবে আমাদের দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর এই অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি সতর্কতার সাথে মনে রাখবেন বলে আশা করি। দীর্ঘ 16 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ তাদের ভোটাধিকার তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদের পতনের জন্য গুম, খুন, জেল জুলুম সহ্য করেও অব্যাহত লড়াই করেছে। তাদের সেই দাবি এখনো অর্জিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও ক্রমাগত উপেক্ষিত হওয়ার জনমনে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। জটিল যুদ্ধবিরতি টিকবে তো? গত কয়েকদিন ধরে ঘুমাননি মুকিত সাহা। মোবাইল ফোনে একের পর এক খবর পড়ে যাচ্ছিলেন। ভারত পাকিস্তান সংকটের খবরে আটকে ছিলেন। গত শনিবার তার মা তানফিরা বানুর একটি ফোন কল আসে। সেই ফোন কলই তার মধ্যে এক ধরনের ভয় ধরিয়ে দেয়। বাবা, বাড়িতে চলে আয়, আলাদা থেকে মরার কি দরকার, একসঙ্গে থাকলে অন্তত একসঙ্গে মরতে পারবো। মায়ের এই কথা শুনে ভেঙে পড়েন দিল্লির এক বিশ্ববিদ্যালয়ের 23 বছর বয়সী শিক্ষার্থী মুকিত। তিনি বলেছিলেন, মায়ের এই আবেদন তার ভেতরটা একেবারে নাড়িয়ে দেয়। ঘণ্টাখানিক পর তার ফোনে আরেকটি খবর আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর দক্ষিণ এশিয়া দুই প্রতিদ্বন্দ্বী দেশে যুদ্ধবিরতি ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের মধ্যস্থতায় এমনটি সম্ভব হয়।
শাহ বলেছিলেন, একটা বিশাল স্বস্তি নিঃশ্বাস ফেলেছিলাম। খুশিতে মাকে ফোন করে বলেন, 2 দেশ শান্তিতে পৌঁছেছে, আমরা আবার সময় কাটাবো, ভয় পাবে না মা। তখন তার 48 বছর বয়সী মা বলেন, পড়াশোনায় মন দাও, বার্ষিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাড়ি ফিরতে হবে না। তবে ওই ফোন কলে 3 ঘন্টা পার হতে না হতে আবারও ভেঙে পড়ে সেই স্বস্তি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের ড্রোন হামলার কারণে আবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। একই ধরনের হামলা, গুলি ছোড়ার খবর পাওয়া যায় জম্মু, অনন্তনাগ সহ রাজস্থান ও গুজরাট সীমান্তের বিভিন্ন জেলা থেকেও। পাকিস্তানের দিকেও নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি গ্রাম থেকে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আসে। কাশ্মীরকে বিভক্ত করা এই অআনুষ্ঠানিক সীমান্তের দুই পাশে উত্তেজনা ক্রমে বাড়তে থাকে। যদিও পাকিস্তান ও ভারত পরস্পরের অভিযোগ অস্বীকার করে এবং যুদ্ধবিরতিতে অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে, তবুও প্রশ্ন উঠতে থাকে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে এই নাজুক চুক্তি আদৌ টিকে থাকবে কিনা। এরই মধ্যে কান্নায় ভেঙে পড়া বানু আবারও ছেলেকে ফোন করেন। মাঝে মধ্যে থেমে থেমে কথা বলছিলেন মা, সেই ফাঁকে ফোনের ওপাশে বিস্ফোরণের শব্দ পাচ্ছিলাম। মা তখন কান্নায় ভেঙে পড়েছিলেন। যুদ্ধবিমানের গর্জনও খুব জোরে শোনা যাচ্ছিল। শনিবার রাতে নয়াদিল্লির এক পাড়ায় কাশ্মীরি বন্ধুদের সঙ্গে গা ঘেঁষে বসে থাকা মুকিত আল জাজিরাকে এসব কথা জানিয়েছিলেন। নয়াদিল্লি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 800 কিলোমিটার। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন শহর পহেলগামে গত মাসে বন্দুকধারীদের হাতে 26 জন বেসামরিক নাগরিক নিহত হন। এর ঠিক 18 দিন পর সীমান্তের দুই পাশে প্রায় 160 কোটিরও বেশি মানুষ আবারও কাশ্মীর নিয়ে এক নতুন যুদ্ধের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন। এর আগেও ভারত ও পাকিস্তান কাশ্মীর নিয়ে একাধিকবার যুদ্ধে জড়ায়। কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিমালয় অঞ্চলে অবস্থিত। দুই দেশই কাশ্মীর নিজেদের বলে দাবি করে। এই অঞ্চলে দুই দেশেরই আংশিক নিয়ন্ত্রণ রয়েছে। ভারত নিয়ন্ত্রিত অংশের সশস্ত্র বিদ্রোহ শুরু হয় 1889 সালে। সেই থেকে শুরু করে এই পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণ গেছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।